আমাদের প্রত্যেকের ব্যক্তিগত অর্থনীতি একটা সাইকেল অনুসরণ করে চলে। এই সাইকেল অনুযায়ী অর্থনৈতিকভাবে আমাদেরকে কখনো উত্থান আবার কখনো পতনের মধ্য দিয়ে যেতে হয়। আমরা যারা বেতনভুক্ত চাকরিজীবী তাদের প্রতি মাসের আয় নির্দিষ্ট ও সীমিত, আবার কারো কারো আয় কিন্তু নির্দিষ্ট নয়। যেমন ব্যবসায়ী, ডাক্তার, উকিল, অভিনয় শিল্পীদের স্বাধীনভাবে এবং বাড়তি আয় করার সুযোগ আছে কিন্তু। তবে আয় নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট হোক, খরচ কিন্তু নির্দিষ্ট রাখা খুব মুশকিল। বর্তমান অস্থির ও লাগামহীন দ্রব্যমূল্যের বাজার কিন্তু সেটাই প্রমাণ করে। কিছু কিছু খরচ হয়তো আমরা নিরুপায় হয়ে প্রয়োজনীয় ভোগবিলাসিতা কমিয়ে আয়ের সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করি, কিন্তু এরপরও জীবনে হঠাৎ হঠাৎ এমন সব খরচের উপলক্ষ চলে আসে তখন আর আয় ব্যয়ের ব্যালেন্স রক্ষা করা কিন্তু সম্ভব হয় না। যেমন ধরুন আপনার হাতে পর্যাপ্ত টাকা নেই, কিন্তু হঠাৎ করেই ভালো সম্বন্ধ পেয়ে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, কিংবা পরিবারের কারোর বড় ধরনের একটা অসুখে জরুরি অপারেশনের প্রয়োজন হয়ে গেল। এসব ক্ষেত্রে নিশ্চয়ই আপনার ব্যালেন্স শিট আপনার নিয়ন্ত্রণে থাকে না। এমন পরিস্থিতিতে নিজের হাতের ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্টে থাকা রানিং ব্যালেন্স খরচ করার পরও কাজ না হলে আপনি হয়তো পরিচিত জনদের কাছ থেকে ধার কর্জ করবেন, এবং এত সবের পরও যদি প্রয়োজনীয় খরচ ম্যানেজ না হয় তখন কিন্তু ব্যাংকে থাকা শেষ সম্বল 10 লাখ টাকার এফডিআর বা ডাবল বেনিফিট স্কিম হিসাবটি ভেঙে ফেলবেন বলে আপনি মনস্থির করেন। কিন্তু ডাবল বেনিফিট স্কিম হিসাবটি আর 1 বছর গেলেই হয়তো ম্যাচিউরড হবে, আর আপনি পাবেন পুরো 20 লক্ষ টাকা। ব্যাংকার সাহেব জানালেন এখন ভাঙলে আপনি পাবেন মাত্র 11,20,000 টাকা, কারণ মেয়াদ পূর্তির আগে আমানত ভাঙলে ব্যাংক স্কিম হিসাবের নির্দিষ্ট হারে লাভ প্রদান করে না। এক্ষেত্রে ব্যাংক তখন সঞ্চয়ী অ্যাকাউন্টের হারে লাভ প্রদান করে, অর্থাৎ এক্ষেত্রে প্রায় 5 ভাগের 4 ভাগ লাভ কর্তন করে রেখে দেওয়ার বিধান আছে। তাই এ পর্যায়ে আপনার নিজেকে তখন খুব অসহায় মনে হবে। কিন্তু আমানত না ভেঙে উপায় আছে কি? উপায় আছে ভিউয়ার। বিরাট অঙ্কের লস দিয়ে ব্যাংকের আমানত না ভেঙে, কারো কাছে হাত না পেতে, কিংবা নিজের কোনো প্রিয় সম্পদ বিক্রি না করেও মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময়ের মধ্যেই আপনার সেই আমানতকে জামানত রেখে আপনার আমানতের 80 থেকে 90% টাকা ব্যাংক থেকে ঋণ নিতে পারেন খুব সহজ শর্তে। ব্যাংক এই ঋণটিকে এসওডি ঋণ বলে। অনেক আমানতকারী গণী কিন্তু এই দারুণ ঋণ সুবিধাটির কথা জানেন না, ফলে তারা বড় ধরনের আর্থিক সংকটের সময় ব্যাংকে নিজের জমানো আমানত থাকা সত্ত্বেও দুশ্চিন্তায় পড়েন। এর কাছে ওর কাছে হাত পাতেন, ধার চান, কিংবা বিরাট অঙ্ক লস দিয়ে ব্যাংকে থাকা আমানত ভাঙিয়ে ফেলেন। কিভাবে নিজের আমানতের বিপরীতে খুব সহজে এসওডি ঋণ নিতে পারেন, আজকের ভিডিওতে আমরা আপনার জন্য সেই প্রক্রিয়া ও নিয়মকানুন তুলে ধরব। আশা করছি ভিডিওর পরবর্তী ও মূল অংশটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। পরবর্তী অংশে গুরুত্বপূর্ণ আরও 20টি পয়েন্টস নিয়ে কথা বলবো। আশা করি সর্বস্তরের আমানতকারীগণের পাশাপাশি সম্মানিত ব্যাংকারগণও বাড়তি কিছু জানতে পারবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নিন। এসওডি ঋণের ফুল ফর্ম বা পূর্ণ রূপ হচ্ছে সিকিউরড ওভারড্রাফট। মূলত ব্যাংকে বা স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে জমানো আমানত, যেমন এফডিআর, ডিপিএস বা যে কোনো স্কিম হিসাবের স্থিতিকে জামানত রেখে ব্যাংক এই ঋণ প্রদান করে। ব্যাংকের ভাষায় এসব আমানতকে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস বলা হয়। তাই এসব আমানতের বিপরীতে নেয়া এসওডি ঋণ এসওডি এফও বা এসওডি ফাইন্যান্সিয়াল অব্লিগেশন নামেও পরিচিত। এক্ষেত্রে ব্যাংক আমানতকারীর সংশ্লিষ্ট আমানতকে লিয়েন রেখে ঋণ প্রদান করে। সিম্পলি বললে, ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত ব্যাংক আপনার আমানতকে লক করে রাখবে, যাতে করে এসওডি ঋণ থাকা অবস্থায় আপনি যেন আমানত হিসাবটি ভাঙতে না পারেন বা ক্লোজ করে টাকা নিয়ে যেতে না পারেন। ডিপিএস এর বিপরীতে ঋণ নিতে হলে ডিপিএস এর কোনো কিস্তি বকেয়া থাকতে পারবে না। ডিপিএস এর মেয়াদ অন্তত 12 থেকে 24 মাস অতিক্রান্ত হতে হবে। এফডিআর বা এফডিআর জাতীয় স্কিম হিসাবের ক্ষেত্রে হিসাব খোলার পরেই যে কোনো সময় আপনি ঋণ নিতে পারবেন। কন্টিনিউয়াস ওভারড্রাফট হলে চেক বই ইস্যু করা হয় এবং এনি ব্রাঞ্চ ট্রানজ্যাকশন অ্যালাউ করা হয়। তবে কন্টিনিউয়াস ওভারড্রাফট না হলে চেক বই ইস্যু করা হয় না, এবং এনি ব্রাঞ্চ ব্যাংকিং সুবিধা শুধুমাত্র জমার ক্ষেত্রে পাবেন, উত্তোলনের ক্ষেত্রে পাবেন না। উত্তোলনের জন্য ঋণ দাতা শাখাতেই আপনাকে যেতে হবে। বৈধ ও যৌক্তিক যে কোনো উদ্দেশ্যেই আপনি এই এসওডি এফও ঋণ নিতে পারবেন, এবং আমানতের 80 থেকে 90% পর্যন্ত ঋণ নিতে পারবেন। এসওডি ঋণের ক্ষেত্রে সবার মধ্যে একটি কমন প্রশ্ন থাকে যে এক্ষেত্রে সুদের হার কত হবে। হ্যাঁ, ভেরি সিম্পল। ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি আপনার আমানতের যে হারে আপনি সুদ বা ইন্টারেস্ট পাচ্ছেন তার চাইতে 2 থেকে 3% বেশি সুদ আপনাকে পরিশোধ করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার সংশ্লিষ্ট আমানতে 10% হারে সুদ পেয়ে থাকেন তাহলে আপনাকে 12% বা 13% হারে সুদ প্রদান করতে হবে যদি আপনি তার বিপরীতে এসওডি ঋণ উত্তোলন করেন। এবং এই এসওডি ঋণের জন্য আপনি 12 থেকে 24 মাস অথবা আমানতের মেয়াদ এর মধ্যে যে সময়টি কম সেই সময় পর্যন্ত আপনি এসওডি লোনের মেয়াদ পাবেন। এসওডি ঋণ 2 ভাবে ডিসবার্স করা হয়ে থাকে। একটি হচ্ছে এককালীন,
অর্থাৎ আপনি যদি 10 লক্ষ টাকার এসওডি ঋণ সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনার সঞ্চয়ী অ্যাকাউন্টে কিংবা পে অর্ডারের মাধ্যমে আপনাকে 10 লক্ষ টাকা একেবারেই দিয়ে দেওয়া হবে, অথবা আপনাকে 10 লক্ষ টাকার যে লিমিটটি দেওয়া হবে সেই লিমিট পর্যন্ত আপনি আপনার ইচ্ছে মতো ফ্রিকোয়েন্ট বা কন্টিনিউয়াস লেনদেন করতে পারবেন। অর্থাৎ 10 লক্ষ টাকার ভিতরে আপনি লেনদেন করতে পারবেন। আপনি আজকে 5 লাখ টাকা দিলেন, কালকে আবার 2 লাখ টাকা জমা দিলেন, এরপর দিন আবার 3 লাখ টাকা উত্তোলন করলেন, আবার 5 লাখ টাকা জমা দিলেন। এভাবে আপনার ইচ্ছে মতো আপনি টাকা অসংখ্যবার উত্তোলন করতে পারবেন এবং অসংখ্যবার জমা দিতে পারবেন। তবে আপনাকে যে ঋণ সীমা দেওয়া হবে, যেমন 10 লক্ষ টাকা ঋণ সীমা হলে ওই ঋণ সীমার মধ্যেই আপনি লেনদেন করতে পারবেন এবং নির্দিষ্ট যে 1 বছর বা 2 বছর মেয়াদ থাকবে, ওই মেয়াদের মধ্যে আপনি আপনার ইচ্ছে মতো করে টাকা উত্তোলন করতে পারবেন এবং ইচ্ছে মতো যতবার খুশি ততবার টাকা জমা দিতে পারবেন, তবে সেটা ঋণ সীমার মধ্যে। এসওডি এফও ঋণ 4টি পদ্ধতিতে আপনি পরিশোধ করতে পারবেন। আপনার ব্যাংক যে পদ্ধতিটি অ্যালাউ করে আপনি সে পদ্ধতিতে ঋণটি পরিশোধ করবেন। প্রথমত হচ্ছে ঋণের মেয়াদকালে সময়ে সময়ে ইচ্ছে মতো যে কোনো অঙ্কের, দ্যাট ইজ লামসাম পেমেন্ট করে ঋণ সমন্বয় করা যায়। সেকেন্ডলি হচ্ছে নির্দিষ্ট মাসিক কিস্তিতে অর্থাৎ ইএমআই পদ্ধতিতে একই সাথে সুদ ও মূল টাকা পরিশোধ করতে হয়। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে 3 মাস পর পর শুধু সুদ পরিশোধ করলেই চলে, ঋণের মেয়াদ শেষে মূল টাকা আপনি পরিশোধ করে ফেললেই হয়। সাথে যদি কোনো সুদ অপরিশোধিত থাকে তাহলে সুদ সহ আপনাকে মেয়াদ শেষে একসাথে পরিশোধ করতে হবে। চতুর্থ যে পদ্ধতি সেটা হচ্ছে বুলেট পেমেন্ট, অর্থাৎ ফুল পেমেন্ট ইজ মেড ইন আ সিঙ্গল গো, অর্থাৎ ঋণের মেয়াদ শেষে সমদয় টাকা অর্থাৎ সুদ ও আসল একসাথে পরিশোধ করতে হয়। সাধারণের মধ্যে একটি ধারণা আছে যে ব্যাংক ঋণ পেতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, অনেক ফর্মালিটিসের মধ্যে দিয়ে যেতে হয়, এজন্য ঋণ পেতে পেতে একটা দীর্ঘ শত্রুতা তৈরি হয়। কিন্তু এসওডি এফও ঋণের ক্ষেত্রে এসব কোনো দীর্ঘ শত্রুতা বা দীর্ঘ কোনো প্রক্রিয়া কিছু নেই, মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি এই ঋণটি পাওয়া সম্ভব। তারপর এক্ষেত্রে সঞ্চয় অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক কি? না প্রিয় ভিউয়ার, এক্ষেত্রে সঞ্চয় অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, তবে থাকাটা উত্তম। না থাকলে পে অর্ডারের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে, আর অ্যাকাউন্ট থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসওডি অ্যাকাউন্ট হতে টাকা ট্রান্সফারের মাধ্যমে ঋণ ডিসবার্স করা হয়। এক্ষেত্রে স্ট্যাম্প খরচ কত টাকা বা ঋণের মোট খরচ কত? হ্যাঁ, প্রমিসরি নোটে মাত্র 50 টাকা রেভিনিউ স্ট্যাম্প, আমানত রিসিটের পিছনের অংশে ডিসচার্জ করার জন্য 10 টাকার রেভিনিউ স্ট্যাম্প এবং লেটার অব লিয়েনে 300 টাকার অ্যাডহেসিভ স্ট্যাম্প ছাড়া আর কোনো খরচ আপনাকে করতে হবে না। এবার আসছি মঞ্জুরি ক্ষমতা প্রসঙ্গে। এই ঋণ যত বড় অঙ্কেরই হোক না কেন, সাধারণত শাখা ব্যবস্থাপকই তা মঞ্জুর করতে পারেন। তবে ঋণের পরিমাণ যদি কোনো কারণে ম্যানেজারের বিজনেস ডেলিগেশনের বাইরে হয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট জোনাল অফিস বা প্রধান কার্যালয়ের অনুমোদন লাগে। তবে জানা মতে সাধারণত এই ঋণটি যে কোনো ব্যাংকের শাখা ব্যবস্থাপকই অনুমোদন করতে পারে। আমরা জানি যে কোনো ঋণ দেওয়ার আগে ব্যাংকারদেরকে তার সংশ্লিষ্ট বড়োয়ারের সিআইবি রিপোর্ট গ্রহণ করতে হয় বাংলাদেশ ব্যাংকের সিআইবি ডিপার্টমেন্ট থেকে। কিন্তু মজার বিষয় এবং আনন্দের বিষয় হচ্ছে এসওডি ঋণের ক্ষেত্রে আপনাকে কোনো সিআইবি রিপোর্ট এর প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে আপনার সিআইবি রিপোর্ট পেতে যে 2-4-5 দিন সময় লাগে সেটিও লাগবে না, এবং আপনার সিআইবি রিপোর্ট অর্থাৎ আপনার ক্রেডিট হিস্ট্রি ব্যাংকের কাছে ডিসক্লোজ করার কোনো প্রয়োজন নেই। ক্রেডিট হিস্ট্রি আপনি গোপন রেখেই আপনি ব্যাংকের কাছ থেকে এই ঋণ সুবিধাটি নিতে পারেন। তারপর আমানতের বেনিফিট কি বন্ধ হয়ে যাবে? অর্থাৎ ধরেন আপনি ব্যাংকে একটি মান্থলি আর্নিং স্কিম ওপেন করেছেন, অর্থাৎ প্রতি মাসে মাসে আপনারা আমানতের বিপরীতে একটি মুনাফা পেয়ে থাকেন। আপনি যদি সেই স্কিমটির বিপরীতে আপনি এসওডি ঋণ নেন, তাহলে কি আপনার মাসিক ইন্টারেস্ট আর্নিং বন্ধ হয়ে যাবে? প্রতি মাসে মাসে যে আপনি ধরেন 1,08,000 টাকা করে পান, সেই টাকাটা কি ব্যাংক স্টপ করে রাখবে? না ভিউয়ার, এক্ষেত্রে আপনার বেনিফিট বন্ধ হবে না। আপনার আমানত হিসাবের বেনিফিট যেভাবে আপনি আগে পাচ্ছিলেন, ঋণ চলাকালীন সময়ে আপনি সেভাবে আমানতের বেনিফিট পাবেন। আপনার আমানত কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, আমানতের মতো করে চলবে এবং আপনার ঋণ হিসাবের মতো করে চলবে। তবে এটি যদি এফডিআর অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে ব্যাংক হয়তো ওই কন্ডিশনে দিতে পারে যে আপনার ঋণ চলাকালীন সময়ে আপনি এফডিআর এর ইন্টারেস্ট উত্তোলন করতে পারবেন না। অর্থাৎ এফডিআর অ্যাকাউন্টের ইন্টারেস্ট এফডিআর অ্যাকাউন্টে সেটা মানে অ্যাকুমুলেটেড হতে থাকবে। আপনি ঋণ চলাকালীন সময়ে এফডিআর এর ইন্টারেস্টটি আলাদা করে উত্তোলন করতে পারবেন না, কারণ নর্মালি আমরা জানি যে এফডিআর কাস্টমাররা নির্দিষ্ট সময় পর পর এফডিআর ইন্টারেস্টটি তুলে খরচ করেন। কিন্তু যদি ওই এফডিআর বিপরীতে এসওডি ঋণটি হয়ে থাকে, তাহলে ব্যাংক হয়তো এরকম একটা কন্ডিশন আপনাকে দিতে পারে যে আপনার এসওডি ঋণ চলাকালীন অবস্থায় আপনি এফডিআর এর ইন্টারেস্টটি উত্তোলন করতে পারবেন না। তবে অ্যাকাউন্টটি যদি আপনার মান্থলি আর্নিং স্কিম টাইপের হয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার প্রতি মাস শেষে আপনার নির্দিষ্ট ইন্টারেস্টের অঙ্কটা বা লভ্যাংশটি কিন্তু আপনার স্কিম অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে আপনার সেভিংস বা সিডি অ্যাকাউন্টে চলে যায়। তো এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আপনার বেনিফিটের মতো অটোমেটিক্যালি চলবে। এফডিআর এর ক্ষেত্রে ব্যাংক একটা কন্ডিশন এরকম দিতে পারে যে এফডিআর লোন চলাকালীন সময়ে আপনি এফডিআর ইন্টারেস্ট উত্তোলন করতে পারবেন না। তবে আপনার এফডিআর অ্যাকাউন্টের বিপরীতে যে ঋণটি আপনি উত্তোলন করেছেন, এটার মার্জিন যদি বড় হয়ে থাকে, অর্থাৎ ধরেন আপনি 10 লক্ষ টাকার এফডিআর এর বিপরীতে আপনি 3 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিতে কোনো কার্পণ্য করবে না।
এবার চলুন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানি, সেটা হচ্ছে এসওডি ঋণের জন্য বড়োয়ারকে কী কী কাগজপত্র ব্যাংকে সাবমিট করতে হয়। আমাদের সাধারণের মধ্যে একটি ধারণা আছে যে ব্যাংক ঋণ গ্রহণ করার জন্য ব্যাংকের কাছে অনেক কাগজপত্র জমা দিতে হয়, কিন্তু ভিউয়ার এসওডি ঋণের ক্ষেত্রে এরকম কোনো ফর্মালিটিস নেই। এসওডি ঋণ নেওয়াটা খুব সহজ। সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার যে ফর্মালিটিস, এসওডি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে কাগজপত্রের চাহিদা তার চাইতেও কম। এক্ষেত্রে সিম্পলি আমানতকারীকে তার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি জমা দিতে হবে এবং তার পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি জমা দিতে হবে। এই হলো কাগজপত্র। তাহলে দেখেন এটা সিম্পল, ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের চাইতে আরও সহজ। বড়োয়ারদের মধ্যে একটি কমন প্রশ্ন যে সময় মতো ঋণ যদি পরিশোধ করতে না পারেন তাহলে পরবর্তী তার করণীয় কি, বা ব্যাংক কি করতে পারে বা কি করবে তখন। হ্যাঁ, সময় মতো যদি আপনি ঋণটি পরিশোধ না করতে পারেন, এক্ষেত্রে ব্যাংক আপনাকে ঋণটি রিনিউ সুবিধা দিতে পারে, অর্থাৎ মেয়াদ শেষে ঋণটি আপনি নবায়ন করে নিতে পারেন। আর ঋণটি যদি নবায়ন অযোগ্য হয় সেক্ষেত্রে আপনাকে সময় টাকা পরিশোধ করে ফেলতে হবে। আর যদি আপনি পরিশোধ না করেন সেক্ষেত্রে ব্যাংক আপনার আমানত ভেঙে ঋণটি সমন্বয় করে ফেলবে। এবার আমরা চলে এসেছি আজকের আলোচনার শেষ অংশে, এবং আজকের আলোচনার এই অংশটি মূলত ব্যাংকারদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা আলোচনা করছি যে এই ঋণ গ্রহণ করতে একজন বড়োয়ারকে কী কী চার্জ ডকুমেন্ট সম্পাদন করতে হবে, অর্থাৎ একজন ব্যাংকার তার বড়োয়ারের কাছ থেকে কী কী চার্জ ডকুমেন্ট গ্রহণ করবেন। আমরা এই অংশের তার তালিকাটি তুলে ধরছি। প্রথমত হচ্ছে ঋণটি যদি এফডিআর হয় তাহলে, বা এফডিআর জাতীয় কোনো আমানতের বিপরীতে দেওয়া হয় তাহলে মূল এফডি রিসিট ডিসচার্জ করে ব্যাংক সেটা তার কাস্টডিতে রেখে দিবে। দ্বিতীয়ত হচ্ছে লেটার অফ লিয়েন, থার্ডলি হচ্ছে অথরিটি ফর এনক্যাশমেন্ট। এই তিনটি হচ্ছে এসওডি ঋণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং কমন, এবং এইগুলো এসওডির ক্ষেত্রে সাধারণত করতে হয়। তারপর হচ্ছে ডিমান্ড প্রমিসরি নোট, বা যাকে আমরা ডিপি নোট হিসেবে চিনি। এরপর হচ্ছে লেটার অফ অ্যারেঞ্জমেন্ট, তারপর লেটার অফ ডিসবার্সমেন্ট, তারপর লেটার অফ ইনস্টলমেন্ট যদি কিস্তিতে পরিশোধযোগ্য হয়। এরপর হচ্ছে লেটার অফ কন্টিনিউটি, যদি ঋণটি কন্টিনিউয়াস ধরনের হয়, অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্ট বা কন্টিনিউয়াস লেনদেন অ্যালাউ করা হয়, অর্থাৎ এবং জন্য চেক বই যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে লেটার অফ কন্টিনিউটিও গ্রহণ করতে হবে। আর আমানতটি যদি থার্ড পার্টির হয়ে থাকে সেক্ষেত্রে থার্ড পার্টির পার্সোনাল গ্যারান্টি এবং থার্ড পার্টির সম্মতিপত্র অর্থাৎ লেটার অফ কনসেন্টও গ্রহণ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার এবং আমার প্রিয় কলিগ দ্যাট ইজ ব্যাংকারগণকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন বলে। তো আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি আজকের এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার পরিচিতজনদের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে এবং পরবর্তী সময়ে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।